তো দর্শক, গণতন্ত্র দিবসের নিষ্পত্তি হলো 15 বছর যাবত থাকা তৃণমূল কংগ্রেস অবশেষে পরাজয় হলো গেরুয়া শিবিরের কাছে। হ্যাঁ দর্শক, কারণ আমরা দেখেছি এটাই হচ্ছে ইতিহাস। কোনো দল জন্মালে সে আর ছোট থাকে না, আবার কোনো দল বড় হলে সে চিরস্থায়ীও থাকে না। গণতন্ত্র এমন একটা স্বাধীন নীতি যেখানে আমরা বলি অথবা মানি অথবা নাই মানি, কিন্তু জনতা জনার্দন যেদিকে মানুষের চাইবে সেই দিকে রায় হবে। হ্যাঁ দর্শক, আজ আমরা কিন্তু সাক্ষী থেকে গেলাম, আর একবার ইতিহাস চোখে আঙুল দিয়ে প্রমাণ করলেন যে সাধারণ মানুষ এবং ভোটাররাই পারে শুধুমাত্র রাজ্য এবং রাষ্ট্রটাকে সিদ্ধান্ত করতে। আমরা ক্ষমতার জোরে হয়তো কখনো কখনো ভুলে যাই যে নেতারাই বোধহয় সমস্ত ক্ষমতার উৎস। কথাটা আদৌ সঠিক নয়, কারণ প্রত্যেকটা দল, প্রতিষ্ঠান, প্রত্যেকটা সংগঠন তৈরি হয় সাধারণ ভোটারের ক্ষমতায়, আর সেই ভোটার প্রয়োগ করেই তার স্বাধীনতা বিজেপির জয় অনৈতিক বলে তোপ শাকাবাদ থেকে বেরিয়ে অভিযোগ মমতার। কমিশনকে নালিশ করেও লাভ হয়নি বলেই অভিযোগ। 100 আসন লুট করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। Even I am not allowed inside. All they are doing it, and they have transferred, shifted all the machines from there. Only one-sided. Even they didn't allow me to enter. You see the CRPF. The role of it is. হ্যাঁ মেরেছে আমাকে, ধাক্কা দিয়েছে, মেরেছে, এবং CRPF এর সামনে আর পুরো বাইরের গুণ ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে দেয়নি এবং আমাদের সিল নিতে দেয়নি, কোনো কাউন্টিং এজেন্ট ছিল না। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি। 100টা সিট লুট করেছে, 100টা মোর দ্যান 100 সিট দে লুটেড এন্ড চিটেড। উৎসব পালন করেই তারপরে আমরা একটা একটা দলকে রাজশাসনের ক্ষমতা বসাই। হ্যাঁ দর্শক, এইবারে যেন একটা চোখের পলক মারতে দিল না, যেন পশ্চিম বাংলাটার সব জায়গায় প্রায় গেরুয়া শিবির। হ্যাঁ, গত ইলেকশানে আমরা দেখেছি গত ইলেকশানে 2021 সালে সেখানে CPIM শূন্য ছিল, কংগ্রেস শূন্য ছিল, আর শুধুমাত্র বিরোধী হিসেবে বিজেপির পরে যদি বা কেউ থেকে থাকে সেটা হলে ভাঙড় বিধানসভায়, অর্থাৎ পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। তিনি একটাই মাত্র বিরোধী দল, বিজেপির পরে কেউ যদি থাকে তো সেটা নওশাদ সিদ্দিকী সাহেব ছিলেন। কিন্তু 2026-এ বিজেপি সরকার বিপুল পরিমাণের ভোটে জয়যুক্ত হয়ে 200-র বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসছে। হ্যাঁ দর্শক, এটাই বলাই বাহুল্য, মেনে নিতে অনেক কষ্ট। আমরা সংবাদ মাধ্যম অর্থাৎ ডিজিটাল মিডিয়া যত রয়েছি, আমরাও কল্পনা করতে পারিনি যে একটা সরকার কিভাবে এক চান্সে এত নিচে নেমে গিয়ে হারতে পারে। যে সরকার 2021 সালে যে সরকার ছিল 214টা সিট নিয়ে, সংখ্যাগরিষ্ঠ নিয়ে, সিংহর মতো গর্জন দিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী আসনে বসায়। হ্যাঁ দর্শক, বলাই বাহুল্য, আমরা সেই সরকারের একাধিক 100-র বেশি প্রকল্প পশ্চিমবাংলার মানুষ ভোগ করেছে। তারপরেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়িয়ে গিয়েছে। তার মানে কি বোঝা গেল? বিজেপি সরকার তখন কোনো উন্নয়ন করেনি, কিন্তু সেই সরকার মুখ্যমন্ত্রী করবে। পলিটিক্স যেন আমাদের মতো মানুষদের, সাধারণ মানুষদের বোঝা বড় দায়। আমরা বোঝার মতো সেই রকম বুদ্ধি হয়তো আমাদের মধ্যে এখনো হয়নি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমরা আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হব, আর সেটা 214টা ছিল, 2টো সিট হলেও বাড়বে আমাদের। তার তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হ্যান্ড কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদম হুঙ্কার দিয়ে বলেছিলেন যে আমরা এমনভাবে ক্ষমতায় আসতে চলেছি, বেশি সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে আবার চতুর্থবারের মতো আমরা ক্ষমতায় আসতে চলেছি, বিজেপিকে 50টা সিটের নিচে নামিয়ে দেবো। কিন্তু 77টা সিটের মধ্যে 50টা নামাতে বলেছিলেন যে 50টা নামিয়ে দেবো। সেটা নাই দর্শক, কিছুটা হলো মানানো সম্ভব হতো, 77টা ছিল 50টা।
যাই হোক, এটা খুব বেশি তফাৎ নয়, কিন্তু সেটা তো দূরের কথা, তার ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে বিজেপি 200 টপকে গেলেন। হ্যাঁ, ম্যাজিক ফিগার 147টা হলেও 200 টপকে গেলেন। অথচ এই যে ইলেকশন হলো, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া তিনি কিন্তু একদম বলাই বাহুল্য তিনি ভালো মার্কস দিয়ে ভোট করিয়েছেন বলে সূত্র আমরা জানতে পারছি। দর্শক, এমন কোনো বিধানসভা নেই যেই বিধানসভায় 2026-এর ভোটের 2 ডিজিটের ভোট হয়েছে সেখানে কোনো মার্ডার খুন হয়েছে বলে। এর আগে যে সব ইলেকশনগুলো আমরা দেখেছি, ভোটের আগের দিনে ভোট ঘোষণার পরে কিন্তু খুন মার্ডার আমরা সাক্ষী থেকেছি। কিন্তু এই জ্ঞানেশ কুমার তিনি ইলেকশন কমিশনারের দায়িত্ব নিয়ে এমনভাবে ভোট করালেন, যেন বুঝিয়ে দিলেন যে দ্বন্দ্ব নয়, হিংসা নয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে এইভাবে ভোট করতে হয়। হ্যাঁ দর্শক, বলার বক্তব্য হচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দল হয়ে গেলেন বিরোধী দলনেতার আসন, আর বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার এখন রাজ্য ক্ষমতা দখল করবেন। এবার দেখার বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প তার উদ্যোগে জনার্দন ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিজেপিকে আসন দিয়ে মুখ্যমন্ত্রীর আসনে বসাবে। এবার দর্শক, আপনাদেরকে অবগত করাই, এই বিজেপি যখন ক্ষমতায় আসার আগে মানে ভোটের আগে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ মায়েদের যে লক্ষ্মীর ভাণ্ডার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতেন সেটা 1,500 টাকা থেকে 1,700 টাকা, সেইটা বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যদি আসেন অন্নপূর্ণ ভাণ্ডারের নামে মানে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণ ভাণ্ডার দেবেন বলে সিদ্ধান্ত করেন, সেটা কিন্তু মায়েদের জন্য 3,000 টাকা করে দেবেন বলেছিল। আর বিজেপি সরকার বলেছেন যে তৃণমূল কংগ্রেস তিনি শিল্প নেই, পশ্চিমবাংলার শিল্প করা থেকে ব্যর্থ হয়েছেন, শুধু মানুষের বেকারত্ব বাড়িয়েছেন, এই অভিযোগগুলো নিয়ে এসে আর বলেছিল কর্মসংস্থান আমরা দেবো, বাইরে অন্য কোনো রাজ্যে কাজে যেতে হবে না। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস তিনি বলেছিলেন পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসলে বাইরের রাজ্যে কাজে যেতে হবে না। তার একাধিক নেতা নেত্রী তারাও প্রকাশ্যে বলেছিলেন। এখন দর্শক, এই মুখ্যমন্ত্রী আসনে বসার পরে এই প্রতিশ্রুতিগুলো কি আদৌ রাখবে, সেটা কিন্তু দেখতে হলে আপনাদেরকে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার চোখ রাখতে হবে। আর যারা নতুন দর্শক অবশ্যই আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করতে হবে, ফ্রেন্ড ফলোয়ারদের কাছে শেয়ার করতে হবে। আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তো দর্শক, ভোটে জেতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আই এম কাম ব্যাক, অবশ্যই আমি আবার ফিরে আসব। হ্যাঁ দর্শক, কিন্তু তিনি কোন নিরিখে ফিরে আসবেন সেটাও দেখার বিষয় আছে। তার জন্য জনতা নিশ্চয়ই অপেক্ষা করবেন। তিনি এত প্রকল্প করে এত কিছু দিয়ে মানুষকে উন্নয়ন করেও তিনি হেরে গেলেন, তারপরে সাধারণ মানুষের মন গলাবার জন্য তিনি কিভাবে কামব্যাক করবেন সেটাও একটা দেখার বিষয় আছে। আর নতুন দল যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা নতুন সংসারে পদার্পণ হবেন, তা দেখা যাবে সংসারটা তারাও কেমন চালায়। এখন দেখতে হবে চ্যালেঞ্জের বুকে, জিতলে শুধু হবে না দর্শক, জেতার পরে কাজ করাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে তিনি বুকে আঙলে রেখেছিলেন সংসারটাকে, কিন্তু সেই সংসার আজকে ভাগ হয়ে গেল। দেখা গেল অন্যজনার সংসারের চাবি অন্যজনের হাতে দিয়ে দিতে হচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত রাস্তাঘাট আপনার এত প্রকল্প যা মানুষ আনন্দে উৎফুল্লিতভাবে গত 3 বার মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে সাহায্য করেছে সংখ্যাগরিষ্ঠ নিয়ে। আজ পারবে কি বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে টপকে দিয়ে পাল্লা দিয়ে, যে বলেছিল পশ্চিমবাংলায় উন্নয়নের জন্য আমরা যা উন্নয়ন করেছি তার থেকে বেশি করব, সর্বোপরি শিল্পায়ন করব, পশ্চিমবাংলার মানুষ অন্য রাজ্যে আর কর্মরতভাবে যাবে না, এই রাজ্যের মানুষ এই রাজ্যেই কাজ পাবে। দেখা যাক, আমরা তার জন্য অপেক্ষা করব। তো দর্শক, বলাই বাহুল্য এখন কে মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার দলের কাছে একদম হিরো বেনে গিয়েছে। তিনি নন্দীগ্রামের ভূমিপুত্র হলো, কোথাও গিয়ে যেন নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ শুরু হলো, আবার নন্দীগ্রাম থেকে যেন তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় কাম ব্যাক করবেন তিনি বললেন, হ্যাঁ, কিন্তু সেটা
কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটা 5 বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং তার সংগঠন কোথায় গিয়ে যেন একটা ফাটল ধরলো। তবে কি এত কিছু করার পরে মাননীয় শস্যের মধ্যে ভূত লুকিয়েছিল, যারা মির্জাপুরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে শত্রুর মুখে তুলে দিতে বাধ্য করলো। এটা হচ্ছে দর্শক, আপনারা আপনাদের মতো করে বিশ্লেষণ করবেন। আর যে পার্টি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি নতুন সরকার হতে যাচ্ছে, সাধারণ মানুষ যাকে ভোট দিয়ে তাকে সরকারে আনতে চলেছে, মানে সরকার করবে, তো নতুন সরকারকে শুভেচ্ছা জানাই। আর ভারতবর্ষের পশ্চিমবাংলার সাধারণ ভোটারদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, স্বাগত। কেননা যতই সরকার আসে আমাদের কর্তব্য হচ্ছে সদরে তাকে গ্রহণ করা, কারণ গণতন্ত্র এবং সংবিধান সেটাই বলে যে সরকার যখন আসবে তাকে সদরে আমন্ত্রণ জানানো এবং তাকে গ্রহণ করা। এবার তার ব্যবহারে তিনি কিভাবে রাজ্য চালাবেন, রাজ্যবাসীরা তারপরে 5 বছর পরে আবার কিন্তু সে ফসলটা দেবে। যদি ভারতীয় জনতা পার্টি তিনি যদি তার নীতি নৈতিকতা অনুযায়ী যদি বা পশ্চিমবাংলা মানুষদেরকে পরিষেবা দিতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবাংলা মানুষ সাধারণ ভোটাররা অবশ্যই তৃণমূল কংগ্রেসকে 15 বছর দিয়েছেন, অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে অবশ্যই আরও 5 বছর লাগবে। হ্যাঁ দর্শক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের খাদ্য, বাসস্থান এবং কর্মসংস্থান নিয়ে কথা বলেছিল ভারতীয় জনতা পার্টি, আর বলেছিল হিংসামুক্ত পশ্চিমবাংলা বানাবো। হ্যাঁ দর্শক, সেটাও দেখার বিষয় আছে। তবে আমরা সূত্র মারফতে দেখেছি যে টিভি চ্যানেলগুলোর মধ্যে দেখাচ্ছে যে বিধায়কের জেতা সার্টিফিকেট হাতে পাওয়ার পরেও বিজেপি সমর্থকরা তারা তৃণমূল কংগ্রেসের বিধায়ককে চড় কিল ঘুষি মারছে। হ্যাঁ, অভিযোগ ছিল তিনি ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস যদি আবার জেতে, একটা কুরুচিকর মন্তব্য করেছিলেন যে রেপ কেসের সঙ্গে তিনি জড়িত হবে। জানি না নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়া এটা সত্যতা যাচাই করেনি তিনি কি বলেছিলেন, কিন্তু তিনি যে ভোট কেন্দ্র থেকে সার্টিফিকেট হাতে নিয়ে বেরিয়েছিল তখন কিন্তু তার উপরে উত্ত্যক্ত এবং তাকে নির্যাতন করা হয়েছিল, এটা আমরা দেখেছি। তো দর্শক, এটা তো সবে শুরু। এবার 5 বছরে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সঙ্গে কি আচরণ করে এবং কি পরিষেবা দেয়, সত্যি কি শিল্প আনবে, সত্যি কি বিকল্পর ঊর্ধ্বে আরও বড় কোনো বিকল্প আনবে, পারবে কি লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে গিয়ে অন্নপূর্ণ ভাণ্ডার 3000 টাকা করে দেওয়া আমার মা বোনেদের এবং সাধারণ ভোটারদের কি সত্যি মন রাখতে পারবে, নাকি আবেগে মানুষ ভোট দিয়েছে আর সেই আবেগটাকে কাজে লাগিয়ে তাদের সঙ্গে সেই ভোটারদেরকে মন রাখতে পারবে না, আবার 5 বছর পরে অন্য কোনো সরকার অর্থাৎ মাননীয় কথা সত্যি হবে, 5 বছর পরে আবার কামব্যাক করবে। দেখতে হলে সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে নিশ্চয়ই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।